পেয়েছেন কি আপনি আমাকে? নিজেই ক্ষতের সৃষ্টি করবেন, আবার নিজেই তাতে মলমপট্টি করতে আসবেন। এ কেমন রুলস আপনার? আমি আপনাকে খুন করব নিখিল মেহমেদ চৌধুরী, মেরে কেটে কুটে ভাসিয়ে দিয়ে আসবো নদীতে। আপনি একটা খারাপ নির্দয় লোক, আমাকে শুধু কষ্টই দিতে পারেন। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন সব সময় আমার সাথে এমন হয় বলুন? ঝালের তীব্রতা এবার পুরো শরীরে ব্যথা করছে নেহার। সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে দিল। নিখিল আগলে নিল তাকে। নিখিলের বুকে এলোপাতাড়ি কিল ঘুষিয়ে বসিয়েছে, তবু নিখিল সরায়নি নেহাকে। নেহা ক্লান্ত হয়ে এবার ঘুমিয়ে পড়েছে নিখিলের সমস্ত বুকে। নিখিলের ভেতর ভেতর অপরাধ বোধ কাজ করলো। ও তো শুধু ভয় দেখাতে এনেছিল। এই পাগল যে খেয়ে ফেলবে কে জানতো। তপ্ত শ্বাস ছাড়লো নিখিল। নিজেকেও ছাড়িয়ে নিতে পারলো না, ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে। অফিস থেকে এসে ফ্রেশ হওয়ারও সুযোগ হয়নি। যখন বাড়ি থেকে হামিদা বেগম ফোন দিয়ে বলল দুজন এখনো বাড়ি ফেরেনি, তখন ভয়ে অবস্থা খারাপ হোক। বৃষ্টি নেহা দুজনই তার কাছে গুরুত্বপূর্ণ। শত্রুর অভাব নেই। ব্যবসায়ের ক্ষেত্রে প্রচুর মানুষের সাথে নীরব যুদ্ধ চলছে ওদের। ওদের মেয়রের সাথেও একটা ঝামেলা হলো। মেয়েটা এত অবুঝ। নিখিল নেহাকে নিয়ে ওভাবে শুয়ে পড়েছে। সারাদিন কাজ করার পর ভীষণ ক্লান্ত শরীর তার। সাব্বির জেরিনের কাছে সব শুনে দৌড়ে এসেছে হামিদা বেগম। দরজা লক করা হয়নি, শুধু আটকানো, লাইট এখনও জ্বালানো। তাহমিদা বেগম দরজা খুলে লজ্জায় পড়লেন। যদিও বা নেহা নিখিল দুজনে ঘুমে বিভোর, হামিদা বেগমও দেখলেন ছেলে মেয়ে দুটোকে। দুজনের মধ্যে বেশিরভাগ সময় শুধু ঝগড়া করে এরা। ভালো করে কথা বলেছে কেউ মনে করতে পারবে না। ছোট থেকে এরা ঝামেলা করে, যেখানে নিখিল নেহার থেকে 8 বছরে বড়, সেদিকেও খেয়াল নেই। ঝগড়া করাতে দুজনের সমানে সমান। আল্লাহ যে এদের দুজনকে এভাবে একটু সূত্রে গেঁথে রাখার পরিকল্পনা করে রেখেছিল, কেউ কোনোদিন কল্পনা করেনি। নিখিলের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে নেহা। নিখিল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। দুই মা ছেলে মেয়েদেরকে দেখলে মুগ্ধ নয়নের সব কিছুর মাঝে এদের মাঝে অবাধ ভালোবাসা আছে। নিজেদেরকে কি সুন্দর সামনে নিতে পারে এরা। এত কিছুর মাঝে শুধু ভালোবাসাটা অপ্রকাশিত। সকালে ঘুম ভাঙল নেহার। হঠাৎ করে নিজেকে নিখিলের বুকের মাঝে দেখে ছোটখাটো একটা চিৎকার দিয়েছে। নিখিলের ঘুম জড়ানো কণ্ঠ। নেহা, সকাল সকাল চেঁচামেচি করবি না একদম। ঘুমাতে দে বলছি। আপনি ঘুমান, আমাকে যেতে দিন। নিখিল নেহাকে বিছানা ফেলে দিয়ে তার উপর আধশোয়া হয়ে ঝুঁকে পড়ল। নেহা নিখিলের দৃষ্টি নিজের ঠোঁটের দিকে দেখে দু হাত দিয়ে নিজের মুখ থেকে ফেলল। নেহার কাণ্ডে অট্টহাসিতে ফেটে পড়ল নিখিল। নেহা সুযোগ বুঝে উঠে দৌড় লাগিয়েছে বাথরুমে। খাবার টেবিলে বৃষ্টি, জেরিন, সাব্বির, নেহা মিলে কথা বলছে। বড় আবুর মেজাজ আজও ঠিক, কথা বলেই ফেলবে আজকে। নিখিলটাকে একটা শিক্ষা দিতেই হবে। সবাই আসতেই খেতে শুরু করেছে ওরা। খাওয়ার মাঝপথে নেহা প্লেটে মনোযোগ রেখে বলল, আমার একটা কথা বলার ছিল সবাইকে। সবার চোখ নেহার দিকে। নেহা ভাবলেশীনভাবে বলে উঠল, আমি নিখিল ভাইকে ডিভোর্স দিতে চাই। সাথে সাথে খাওয়া বন্ধ হয়ে গেল নিখিলের। চোখ বড় বড় করে তাকালো নেহার দিকে। সত্যি নিখিল অবাক হয়েছে। নেহা এমন একটা কথা বলবে ভাবেওনি কখনো। কি বললি তুই? আপনাকে ডিভোর্স দিব আমি। আরও একটা কথা, দেশের বাইরে পড়তে যেতে চাই আমি। ডিভোর্স দেওয়াচ্ছি তোকে আমি। যা নয় তা মুখে আসলো আর বলে দিবি? সম্পর্ক জোড়া লাগার আগেই ভাঙার কথা বলছিস কেন তুই? দেশে কি ভার্সিটির অভাব পড়েছে? বিদেশ পড়তে যাওয়া কোনো দিন হবে না তোর। এর থেকে একটা বেশি কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। আপনি ডিভোর্স দিলেও আমি দেশের আপনি ডিভোর্স দিলেও আমি বিদেশ যাব, না দিলেও যাব। বড় আব্বু আমার সাথে আছে, উনি সব ব্যবস্থা করে দিবে বলেছে। সবাই পর পর অবাক হচ্ছে। তাহমিদা বেগম, হামিদা বেগম হা হয়ে তাকিয়ে আছেন। শাহ আলম চৌধুরী নেহার কথায় সায় দিয়ে বলল, নেহা যা বলেছে তাই হবে। আমার কাছে ওর কথার মূল্যই বেশি। নিখিলের মতো বেপরোয়া মানুষের কাছে আমার মেয়েকে রাখতে চাই না আমি। নিখিল নিজের বাবার কথা অবাক। এই একটা মানুষই ওর বিপক্ষে যাওয়ার ক্ষমতা রাখে। নিখিল দাঁতে দাঁত চেপে বলে, তুমি ওর ছেলে মানুষিতে ওর সঙ্গ দিচ্ছ কোন যুক্তিতে বাবা? কি দোষ আমার যার জন্য নেহার যোগ্য নই আমি? তুমি বিয়ের পর ওর সাথে কখনো ভালো করে কথা বলেছো? বিয়ের পরে স্ত্রী হয়েছে নেহা, তোমার তার প্রতি কি দায়িত্বটা পালন করেছো তুমি? কাজ করো, ভালো কথা, তাই বলে তুমি মেয়েটাকে একেবারে পাত্তা দিবে না? সব কিছু দেখে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি আমি। আর তোমার বিয়ে লুকানোর ব্যাপারটা ঘোর বিরোধী আমি। নেহা যেতে চাইলে তুমি তাকে বাধা দেওয়ার মতো কেউ নও। আগে নিজেকে স্বামী হিসাবে যোগ্য প্রমাণ করো। নেহা যদি নিজ থেকে তোমাকে মেনে নেয়, তোমাকে ছাড়তে না চায়, আমিও বাধা হব না। নিখিল শহীদুল চৌধুরীর দিকে তাকে জিজ্ঞেস করলো, তুমিও কি নেহার যাওয়াটাকে সমর্থন করো ছোট চাচ্চু? শহীদুল চৌধুরী তাকালেন নেহার দিকে।
তিনি চুপচাপ থাকলেন কিছুক্ষণ, পর মুহূর্তে বললেন, নেহার খুশিতেই আমি খুশি, ও যদি যেতে চায় তো যাবে। বাবা, একটা পার্টির আয়োজন করো। তোমার একমাত্র ছেলে বিয়ে করেছে, সে খবরটা সবাইকে জানানোর জন্য। বিজনেস পার্টনার থেকে শুরু করে সকল আত্মীয়দেরও বলতে ভুলবে না। এটা তো কথা ছিল না নিখিল, বিয়ের কথাটা এখন কিছুতেই সবাইকে জানানো যাবে না। নেহা চমকালো। তার বাবা চায় না বিয়ের খবর কেউ জানুক। 4 ভাই বোনই চমকালো ওরা। শুধু নিখিলের থেকে ভালোবাসার স্বীকারোক্তি আদায় করতে চেয়েছিল, এখন তো গোপন রহস্য বেরিয়েও আসছে। নিখিলের নীরব শান্তি কণ্ঠ। তুমি কথা রাখছো না ছোট আব্বু, তাই আমিও আমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছি। আমি নেহাকে হারাতে পারবো না। শহীদুল চৌধুরী মনে মনে হাসলেন, তবু অতি কঠোরতা বজায় রেখে বললেন, তাহলে তোমাকে আমাদের অফিস থেকে বরখাস্ত করা হবে। তুমি তোমার চাকরি হারাবে নিখিল। দুপুরের মধ্যে রেজিগনেশন লেটার পৌঁছে যাবে ছোট আব্বু। তুমি যা খুশি করতে পারো, চাকরি ছেড়ে দাও না হয় যা খুশি করো। আমার মেয়ের ক্ষতি হবে এমন কিছুই করতে দিব না আমি তোমায়। বিয়ের কথা জানাবে না মানে? যাওয়ার জন্য হলেও তো কতগুলো প্রসেস আছে, সবগুলো শেষ হওয়ার আগেই আমি নিজেকে তোর যোগ্য করে তুলব। তারপরও যদি আমি ব্যর্থ হই তো চলে যেতে পারিস, আমি তোকে আটকাবো না। নিখিল বেরিয়ে চলে গেল বাড়ি থেকে। নেহার ভীষণ রকম কান্না পেয়ে গেল এবার। নিখিল ভাই শুধু ওর জন্য এতদিনের পরিশ্রমে পাওয়া চাকরি, নিজের পজিশন সব কিছু ছেড়ে দিল। বিয়ের কথা না জানানোর পেছনে তার নিজের বাবা আছে, আর সে কিনা মানুষটাকে বারবার ভুলে বুঝেছে। নেহা খাবার টেবিল ছেড়ে দৌড়ে উপরে চলে গেল। সিঁড়িতে উঠতে গড়িয়ে পড়েছে তার চোখের জল। বৃষ্টি, সাব্বির, জেরিন ও সুর ছুটল তার পেছন পেছন। এদিকে এত কিছুর মাঝে কিছুই বুঝে উঠতে পারল না রুফ। তাহমিদা, হামিদ, সাহারা, সেতারা বেগম। বৃষ্টি, জেরিন, সাব্বির গোল করে বসে আছে নেহা চারিদিকে। নেহা চুপ বসে আছে খাটের মাঝে। তারা বুঝে উঠতে পারছে না বড়রা কেন এত লুকোচুরি করছে। কি এমন কথা হয়েছে নিখিল আর শহীদুল চৌধুরীর মাঝে, যেটা শাহ আলম চৌধুরীও জানে না? সাবির গালে হাত দিয়ে ভাবুক সুরে বলল, এবার কি করা যেতে পারে? ভাইয়াকে কি সব বলে দিব আমরা? আমরা তো শুধু মজা করতে চেয়েছিলাম, ভাইয়ার ক্ষতি তো করার কোনো মনোভাব ছিল না আমাদের। সত্যি বলে দিলে হয়তো ভাইয়া চাকরিটা অন্তত ছাড়বে না। মাথা মোটা, এখন যদি এসব কথা বলে দিই তো আব্বু ছোট হয়ে যাবে না সবার সামনে? কি ভাববে বলতো? উনি তো আমাদের কথায় রাজি হয়েছিল। বৃষ্টির নাক ফুলিয়ে আজ গতকাল রাতে মিহির তাকে আচ্ছা মতো বকেছে। এখনো ছেলের নামও নিতে চায় না, কিন্তু কি করার, মিহিরই ওদেরকে এখন সাহায্য করতে পারে। মিহিরের থেকে সাহায্য নিতে পারি আমরা। সাব্বির ভাইয়া, তুমি কল দিয়ে বলো আসতে বিকেলে। তুই কল দিলে আগে আসবে। আসবে না, রাগ করেছে, কাল রাতে তো ঝগড়া করেছি। তোদের এই ঘোরাঘুরির চক্করে আর কত কি যে হবে। জেরিন চেঁচিয়ে উঠল। সাব্বির কান চেপে ধরে বলল, কি রে? জেরিন বোন, ব্যাঙের মতো লাফানি দিলি কেন? জেরিন রাগ করলো না মোটেও, উল্টো আগ্রহ নিয়ে বলল, আমরা কোথাও থেকে ঘুরে আসতে পারি সবাই মিলে। এতে ভাইয়া নেহা নিজেদের মতো সময়ও পেয়ে যাবে অনেকটা। আমাদের তো ভার্সিটি বন্ধ দিবে পরের সপ্তাহে, রোফটাকেও নিতে পারবো। আইডিয়া ভালো, কিন্তু বাড়ির সবাইকে কে রাজি করাবে? বড়দের ছাড়া একা আমরা যাব, এক্ষেত্রে আমাদের কেউ সাহায্য করবে না। দরজার বাহির থেকে সেতারা বেগমের কণ্ঠ শোনা গেল, আমি সাহায্য করব। আমার কথা অমান্য করার সাহস আছে নাকি কারোর? পরপর চমকে উঠল ওরা চারজন। ওদের দাদি ওদের সাথে কথা বলতে এসেছে, তাও আবার এই বিষয়ে। সেতারা বেগম খাটে বসতে বসতে বললেন, বল, তোদের কি সমস্যা? বুড়ি কোনো সমাধান দিতে পারি কিনা দেখি। সাবির একে একে সবকিছু বলল সেতারা বেগমকে। নেহা বোতা মুখে বসে রইল। সেতারা নেহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, আহা বোন, রাগ করুস কেন? বেটা মানুষ হইতাছে বজ্জাত জাতের, এদের বিয়া করার পর ভাব বাইরা যায়। আর নিখিল দাদু ভাইরা তো চিনস, ও একটু চাপা স্বভাবের। তোরে মেলা ভালোবাসে, শুধু মুখে কইবার পারে না। শোন বোন, ভালোবাসা প্রকাশ করার থেকে কাজে বুঝাইয়া দেওয়াটা বেশি জরুরি। সারাদিন ভালোবাসার কথা কইয়া মুখে ফেনা তুল্লা ফেলা বেটা মানুষও 2 দিন পর অন্য বেটির দিকে নজর দেয়। যারা সব সময় বউয়ের খেয়াল রাখে, আদর যত্ন করে, তাদের ভালোবাসা প্রকাশ করা লাগে না। তা গো দাদা যান কোনোদিন মুখে কইছে কিনা সন্দেহ, তাই আদর যত্নে কোনোদিন কমতি রাখে নাই। আমাগো নিখিল হইতাছে তোর দাদা জানের মতো, মুখে বলতে পারে না, উপরেই কঠিন, মনটা একেবারে খাঁটি সোনার মতো। তারা সবাই মনোযোগ দিয়ে সেতারা বেগমের কথা শুনল।
নেহা নিজেও জানে নিখিল তাকে কতটা ভালোবাসে। নেহার নিজেরও ভুল আছে, সে মুদ্রার এক পিঠ দেখে যাচাই করেছে। নিখিলের ভালোবাসার গভীরতা কোনোদিন দেখার চেষ্টা করেনি, নিজেও তো ভালোবাসাটা প্রকাশ করার চেষ্টা করেনি। নিখিল না হয় অনুভূতি প্রকাশ করতে পারেনি, নেহা তো পারত নিজের ভালোবাসা দিয়ে নিখিলকে জয় করে নিতে, সে তো ওটাও করেনি। নেহা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যত যাই হোক নিখিলকে আর কষ্ট দেবে না, নিজেকেও না। দরকার পড়লে নিজ থেকে নিখিলকে বলবে সে নিখিলকে ভালোবাসে, তাকে ছেড়ে কোনো দিন যাবে না, সবসময় সকল পরিস্থিতিতে হাত ধরে রাখবে। রাত প্রায় 11টার কাঁথা ছুঁই ছুঁই, নিখিল আজ এখনো বাড়ি ফেরেনি। নেহা এখনো দরজার দিকে তাকিয়ে। নিখিল বাড়িতে আসলে তার ঘর পেরিয়েই তো নিজের ঘরে যাবে, তখন সে দেখতে পাবে। নেহার মন খারাপের পাল্লা ভারী হয়, মানুষটা সত্যি অনেক কষ্ট পেয়েছে। নেহা ঘরময় পায়চারি করে বিছানায় বসে, বারান্দায় ঘুরে আসে, তবু আছে যেন সময়টা পেরোতেই চায় না। বিষণ্ণ সময়গুলো খুব দীর্ঘ হয়, অনেক বেশি প্রতীক্ষায় রাখে। অপেক্ষার মতো সুন্দর মিষ্টি আদরে কষ্ট হয়তো আর কিছু নেই। অপেক্ষা আমাদেরকে কত কিছু শেখায়, কত বিরক্তির রেশ ছড়ায় আমাদের মাঝে, তবু দিন শেষে যখন প্রত্যাশাময় জিনিসটি আমরা চোখের সামনে দেখতে পাই, তখন যে তৃপ্তি পাওয়া যায় তার মতো শান্তি অন্য কিছুতেই পাওয়া যায় না। নেহা দাঁড়িয়ে আছে বারান্দায় গ্রিল ধরে, বাড়ির গেট পেরিয়ে হেডলাইটের আলোটা চোখে পড়তেই চমকালো নেহা। তাদের বাড়িতে বাইকে করে কে আসলো রাতের বেলা? নেহা চোখ সরায়নি একবারের জন্য। গ্যারেজ থেকে নিখিলকে বের করে আসতে দেখে নেহা চমকায়। নিখিল ভাইয়ের তো বাইক ছিল না, উনি কি বাইক কিনে এনেছে? কিন্তু কেন তার এটা দরকার পড়লো হঠাৎ? নিখিল বাড়িতে এসে রুমে গিয়েছে, নেহা স্পষ্ট দেখেছে। একবার ইচ্ছে জেগেছিল এখনই গিয়ে জিজ্ঞেস করতে, কি মনে করে যেন গেল না। চুপচাপ বসে রইল নেহা, কিন্তু তার মন স্থির থাকলো না। নেহাকে ঠেলে ঠুলে এনে দাঁড় করিয়েছে নিখিলের রুমের বাইরে। নেহা দুইবারের মতো উকি দিয়েছে রুমের ভেতরে, নিখিলকে দেখতে পায়নি। হঠাৎ গম্ভীর কণ্ঠস্বরে নেহা ভয় পেয়ে যায়। এই দরজার বাহিরে এভাবে চোরের মতো উকিঝুঁকি মারছিস কেন? ফিরতে আসতে পারিস না? নিখিল ভ্রু বাঁকিয়ে তাকালো, ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। সদ্য গোসল সেরে এসেছে নিখিল, চুলগুলোকে ঝেড়ে পানি ফেললো। নেহার দিকে তাকিয়ে থেকে বলল, দেখতে হলে তো রুমে আসতে হবে তোকে, উকিঝুঁকি মেরে দেখতে পারবি নাকি? আয় খাটের উপর বস, পরে মন দিয়ে দেখ। নেহা চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিখিল আবার বলল, ভিতরে আয়। নেহার কাছে কথাটা আদেশের মতোই শোনালো। এমনিতে নেহার মন খারাপ, সে নিজেও চাইছে এখন নিখিলের কাছে থাকতে, কিন্তু বলতে পারছে না থাকার কথা। নেহা রুমে ঢুকে গেল ফটাফট। নেহা এক হাতের সাথে অন্য হাত নিয়ে নাড়াচাড়া করছে, দৃষ্টি এলোমেলো, যৎসুই কোনো কথা খুঁজে পাচ্ছে না বলার মতো। নিখিল এক ধ্যানে নেহাকে দেখছে, সে জানে নেহা তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কেন মেয়েটা তাকে ছেড়েও যেতে চায়, আবার তাকে দেখার জন্য এতটা অস্থিরতলা হয়ে ওঠে কেন? তবে কি নেহা তার অনুভূতি চিনতে ভুল করেছে? নিখিলের মনের মধ্যে কোথাও একটা খটকা আছে। নেহা সব সময় বলে সে কাউকে ভালোবাসে, সে মানুষটা কে? যদি সত্যি কেউ থেকে থাকে তবে নিখিলকে পারবে নিজেকে ঠিক রাখতে? পারবে প্রেয়সীর সুখে তাকে অন্যের কাছে সঁপে দিতে? নিখিল চোখ বন্ধ করে শ্বাস নেয়, বুকের বাঁ পাশটা ভীষণ রকম যন্ত্রণা হচ্ছে, শুধু কথাটা নিজ মনে ভেবে। নিখিলকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখতে দেখে নেহা ডাকে, আপনি রাতে খাবেন না নিখিল ভাই? না। নেহা মুখ ফুলিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। নিখিল পেছন থেকে ডাকে, কিরে চলে যাচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তোকে যেতে বলেছি আমি? নেহা চলে গিয়ে আবার ফিরে আসে খাবারের প্লেট সহ। নিখিল নেহাকে খাবার সহ আসতে দেখে বলে, তোকে আমি খাওয়ার কথা একবারও বলেছি? আমি কি আপনার থেকে একবারও জানতে চেয়েছি আনবো না কি আনবো না? প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না নেহা। নেহা নিখিলকে টেনে এনে বিছানায় বসায়, খাবারের প্লেট নিখিলের সামনে ধরে বলে, নিন এবার খেয়ে ফেলুন। খাবো না আমি। প্লেটটা ধরুন বলছি। তুই আমাকে রাগ দেখাচ্ছিস নেহা? পাশের বাসার ভাইকে দেখালে বেশি খুশি হবেন বুঝি। মেরে রেখে দিব তোকে, অন্য ছেলের নাম মুখে আনলেও। তাহলে রাগ নিজে সহ্য করতে শিখুন, খেয়ে নিন। খাইয়ে দে। পারবো না। আমি কেন খাওয়াতে যাব আপনাকে? আমাকে দিয়ে কামলা খাটানোর শখ জেগেছে কেন আপনার? বউকে দিয়ে কাজ করালে সোয়াব হয়, তাই তুই ভেবে দেখ। তুই খাইয়ে দিলে খাবো, আমি না হয় না। অসহ্য লোক একটা। নেহা হাত ধুয়ে এসে নিখিলের হাত থেকে প্লেট নিয়ে তার মুখে খাবার তুলে দিল। নিখিল খেয়ে নিল চুপচাপ। মাঝপথে নেহার হাত থামিয়ে দিল নিখিল, কণ্ঠে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুই নাকি রাতে খেতে যাসনি? সাব্বির বলল আমায়। কখন বলেছে? এই তো আসার পরে। মিথ্যা বলার আর জায়গা পান না আপনি। আসার পর আপনি আপনার বাইক রেখে এসেছেন,
পরে সিঁড়ি বেয়ে ওঠে সোজা নিজের ঘরে সাব্বির ভাইয়ের সাথে তো দেখাই হয়নি আপনার। তুই কিভাবে জানলি আমি এগুলো করেছি? আমি আপনাকে দেখছিলাম তাই জেনেছি। আর আমাকে কি সহজ সরল স্বামী ভক্ত বউ মনে হয় নাকি? স্বামী বাড়ি না আসা পর্যন্ত তার জন্য না খেয়ে বসে থাকবো? এত মহান আমি না। আমার সামনে এখন তোকে একটু হলেও খেতে হবে। আপনি তো জানেন নিখিল ভাই, আমি ছোট্ট একটা মানুষ, আমার পেটটাও তো ছোট, এত খেতে পারি না আমি। পেটটা যখন বড় হবে তখন থেকে বেশি খাবো, এখন খেতে পারবো না, বিশ্বাস করেন। একটুও জায়গা নেই পেটে। আমাকে দেখা তোর পেট কত ছোট। নিখিল ভাই, আপনার মুখে লাগাম টানুন বলছি, না হয় আমি কষ্টে পাটকে দিব বলে রাখছি। আপনার মুখ থেকে এখন যা তা কথা বের হয়। নিখিলের খাওয়া শেষ হতেই নেহা বের হয়ে যেতে নাই। নিখিল আটকে দিয়ে বলে, মন খারাপ কেন তোর? নেহা নিখিলের দিকে তাকিয়ে থাকে, বলে, আপনাকে একটু জড়িয়ে ধরে নিখিল ভাই। নিখিল চমকে উঠল নেহার। কি কারণ মন খারাপ হলো? নিচ থেকে জড়িয়ে ধরতে চাইছে মেয়েটা। নিখিলের জবাবের আশায় থাকলো না নেহা, শক্ত করে জড়িয়ে ধরল নিখিলকে। নেহার মনের ভেতর কি যে চলছিল সকাল থেকে, শুধু ছটফট করছিল কখন নিখিলকে একটু দেখবে। পৃথিবীর সব সুখ তার কাছে থাকলেও সে অসুখী থাকবে যদি নিখিল তার কাছে না থাকে। নিখিল নেহার মাথায় হাত রাখে, মৃদু স্বরে ডাকে, কি হয়েছে বলবি তো নাকি? আমাকে বলবি না তুই? নেহা কিছুক্ষণ চুপ থাকলো। নিখিলের বুকে মুখ গুজে রেখে বলল, জানি না, শুধু অনেক কষ্ট লাগছে। নিখিল দুহাতে নেহাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, আমাকে জড়িয়ে ধরে থাকলে বুঝি কষ্ট কমে যাবে? নিখিলের চোখ জোড়া খুশিতে জল করে উঠল। মানুষের কাছে সবচেয়ে প্রশান্তির বিষয় হচ্ছে প্রিয় মানুষটার বিশ্বাস অর্জন করতে পারা। নেহা তাকে বিশ্বাস করে নির্দ্বিধায় তার কাছে এসে তাকে জড়িয়ে ধরেছে। নিখিল নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করছে এখন। নিখিলের হাস্যোজ্জ্বল কণ্ঠ, আজকে কি কি হলো শুনবি নেহা? তোর তো জানা উচিত, বউদেরকে সব জানতে হয়। তারা হচ্ছে স্বামীদের ভরসা, শান্তি, ক্ষমতার উৎস। শুনবি তো নেহা? নেহা মাথা উঁচিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। নিখিল নেহাকে এক হাতে জড়িয়ে বারান্দায় নিয়ে আসে। নিখিলের বারান্দার এক পাশে ছোট করে বিছানার মতো পাতা। নিখিল প্রায় সময় এখানে সময় কাটাতো আগে, তার মতে এটা তার সবচেয়ে প্রিয় জায়গা। নিখিল নেহাকে সেখানে বসার জন্য বলল। নেহা গিয়ে দেয়ালের সাথে মাথা এলিয়ে দিল। নিখিল পাশে বসে পড়ল। নেহার দিকে তাকে জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে তোর? না। নিখিল হাসলো, কারণ সে জানে নেহা মিথ্যা বলছে। রাত 12টা মানে এ মেয়ের কাছে ঘুমের রাজ্য। সব ভাই বোনের রাত জেগে আড্ডা দিলেও সেখানে ঘুমিয়ে পড়ে নেহা। আজ কিনা মিথ্যা বলছে। নিখিল বুঝে কিছু বলল না। কখনো কখনো অভ্যাস কিছুটা পরিবর্তন করা উচিত। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি ভালো কিছু হয় তো তাতে বাধা দিতে নেই। নিখিল নিচ থেকে নেহাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। আজকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। নেহা উঠে নিখিলের দিকে তাকাতে চাইলো। নিখিল জড়িয়ে ধরে রেখে বলল, উঠছিস কেন? শুয়ে থাক। আগেরটা ছাড়লেন কেন নিখিল ভাই? আমার উপর রাগ করে ছেড়ে দিয়েছেন? তোর জন্য কেন হবে বোকা? কিছু সময় নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতেও কিছু জায়গা থেকে সরে যেতে হয়। এখন শোন গুরুত্বপূর্ণ কথা, চাকরিটা করা যাবে 2 জায়গা থেকে। যদি এখানে থেকে করি তো স্যালারি দিবে 40,000 টাকা। যদি পোস্টিং নিয়ে অন্য শহরে ওদের আরেক ব্রাঞ্চে করি তো স্যালারি দিবে 80,000 টাকা। ভাবছি পোস্টিং নিয়ে চলে যাব, তাই বাইকটা কিনে এনেছি। নেহা ভয়ানক কিছু শোনার মতো করে চমকে উঠল। নিখিলের টি শার্ট 2 হাতে চেপে ধরে বলে, আপনি যাবেন না প্লিজ নিখিল ভাই। কেন? তুই তো ছেড়ে চলে যেতে চাস আমাকে। তুই যাওয়া যে কথা, আমি যাওয়া একই। একজন না একজন দূরে থাকলেই হয়। যাবেন না মানে যাবেন না? আমি যেতে চেয়েছি দেখে আপনাকেও যেতে হবে নাকি? কেন যাব না? আমি তোর কথা শুনতে হবে এখন আমার? হ্যাঁ, শুনতে হবে। কোথায় যেতে পারবেন না আপনি আমাকে ছেড়ে? কেন? জানি না। বউ পালতে হলে বেশি টাকা লাগে, তুই জানিস না? আমি আপনার কাছে কোনো দিন টাকা চেয়েছি বলুন? আমি তো বেশি খাইও না নিখিল ভাই। এত টাকা দিয়ে কি করবেন আপনি? বেশি টাকা লাগবে না, আপনি বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। টাকা লাগবে না তোর? তো কি লাগবে বল? আপনি তো দিবেন না, তাহলে জিজ্ঞেস করছেন কেন? তুই চাইলে নিজের জীবনও দিয়ে দিতে পারি আমি। বল কি লাগবে তোর? নেহার ঘুমে নেবু নেবু চোখ, ঘুম ঝরানো কণ্ঠে নেহা অস্পষ্ট স্বরে বলল, আপনাকে। নিখিল ঘুমন্ত নেহার দিক তাকিয়ে শান্তি নিঃশ্বাস ফেলল। মেয়েটা এখনো পৃথিবীর কঠিন নিয়মগুলো নিজ চোখে দেখেনি, ছোটবেলায় কখনো অভাব বুঝতে দেয়নি।
বাড়ির কেউ অভাব কি জিনিস বুঝতে পারেনি। নিখিল নিজেও জানতো না, তবে তাকে বাস্তবতা শিখিয়েছেন শাহ আলম চৌধুরী। সে দেখেছেন তাদের বাবা চাচারা কত কষ্ট করে ব্যবসা করেছে, সবকিছু ঠিকই রেখেছে। নিজেরা শত কষ্ট মাথা পেতে নিয়ে পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রেখেছে। নিখিল জ্যোৎস্নাবিহীন রাতের আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, তুই আদৌ নেহাকে আগের মতো সুখে রাখতে পারবি তো নিখিল? ওকে কোনো দুঃখ এসে ছুঁয়ে দিবে না তো আবার? মেয়েটা যদি সন্তুষ্ট না থাকে তোর প্রতি, তুই কি কখনো ওর যোগ্য স্বামী হতে পারবি? নেহা নিখিলকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অতি শান্তিতে। নিখিল এত চিন্তার মাঝেও কোথাও একটা সুখ অনুভব করছে। এই মেয়েটা ওর পাশে থাকলে সব দুঃখ ভুলে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় নিমেষে। নিখিল নেহার কপালে চুমু দিল গভীরভাবে। নেহাকে নিজের কোলের উপর শোয়ালো নিখিল। মেয়েটা ঘুমের মাঝে ওর কোমর জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। আর কত ঘুমাবি নেহা? ওঠ, আমি কিন্তু এখন চলে যাব, পরে কিন্তু আর দেখতে পাবি না। নেহা ঘুম থেকে ধরফড়িয়ে উঠল। নিখিল শার্টের বোতাম লাগাতে ব্যস্ত। নেহা নিখিলের শার্টের এক কোণা চেপে ধরে বলল, আপনি সত্যি সত্যি চলে যাবেন? আপনি তো বলেছেন যাবেন না। নেহার চুপসে যাওয়া মুখে দেখে নিখিলের এবার হাসি পেল, কিন্তু হাসলে নেহা নিশ্চিত ওর মাথা ফাটিয়ে দেবে এই মুহূর্তে। অফিস যাচ্ছি, তুই তো দেখছি প্রথম দিনই আমাকে দেরি করাবি নেহা। মেয়ের হন্তদন্ত হয়ে দরজা ঠেলে আসতে আসতে বলল, কিরে শালা নিখিল, তুই এমন একটা কাজ করতে পারলি ভাই? আমাকে রেখে তুই দ্বিতীয় ব্র্যান্ডে চলে যাচ্ছিস, একবার জানাবি না আমাকে? নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। নেহা অবিশ্বাস্য কণ্ঠে বলল, নিখিল ভাই, আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। আপনি ঠিকই না জানিয়ে চলে যাচ্ছেন। তো যান, আমি আর আপনার সাথে কোনো কথা বলবো না। নেহা দ্রুত পা চালিয়ে চলে গেল। নিখিল পিছু ডেকে বলল, কথা তো শুনে যা নেহা। মিহির বেচারা কিছু বুঝলো না। নিখিল মিহিরের দিকে বিরক্ত নিয়ে তাকালো। তুই দেখে শুনে কথা বলবি না? উফ, এখন তো এই মেয়ে 6-7 আর কাছেও ঘেসবে না। নিচ থেকে এসেছিল কালকে, এভাবে তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিলি মিহির। আমি কি করলাম? আমি কি জানতাম নাকি তোর রুমে নেহা আছে? নেহা কোথায় থাকবে তো? তোর বউকে কি তুই আলাদা রুমে রেখে ঘুমাবি? এসব বাদ দে তুই। তোর হিটলার শ্বশুরের সাথে আমাকে রেখে তুই অন্য অফিসে গিয়েছিলি কেন? শ্বশুর জামাই যুদ্ধ করে আমার মতো আবলা মানুষটাকে কেন ফাঁসিয়ে দিল ভাই? আমার শ্বশুরের সাথে দিলেও মানতাম, সহজ সরল ছিল। চুপ থাকতো, প্রয়োজনেই গিয়েছি। তুই দেখ বলে কয়ে আসতে পারিস কি না। এই অফিস বাড়ি থেকে দূরে বেশি, তাই বাইক কিনেছি রাতে। বাহ, ভালো তো, যা যা খুশি কর। এদিকে তোর বোন আমাকে জ্বালিয়ে মারছে, রাতের বেলা ঘুরতে গেল, নিজে আসলো, ভালো করে শুধু বলছি একটু, উল্টো ঝাড়ি আমাকে দিল, রাগ দেখালো আমার উপর, ব্লকও করেছে আমাকে। তোর মতো ভাই আছে দেখেই আমার বউটা এত নির্দয় হয়েছে। নিখিল ঘড়ি পরে রুম থেকে বের হয়ে বলল, বসে থাক তুই, আমার দেরি হয়ে যাচ্ছে। নিখিল নেহার রুমে ঢুকে দেখলো বৃষ্টি বসে আছে। নিখিল বৃষ্টিকে বলল, রুম থেকে বের হয় একটু। বৃষ্টি রুম থেকে বের হতে মিহির ওর হাত টেনে সাথে করে নিয়ে গেল। এটা কেন কাজ করলে তুমি বৃষ্টি? 2 দিন হয়েছে, বুঝতে পারছো তুমি? বলে দিলেই পারো আমাকে আর এখন তোমাকে ভালো লাগে না। মাহির তোমার থেকে দূরে যেতে চাই, তোমাকে সারা ভালো থাকবো আমি। বৃষ্টি মিহিরের দিকে কটম দৃষ্টি রাখলো, বিরক্ত নিয়ে বলল, তুমি কি চুপ করবে মিহি? তুমি যেহেতু চাও না আমি আর আসবো না, ফোনও করে বিরক্তও করবো না, ভালো থেকো। তোমাকে ছাড়া আমি ভালো থাকবো কি করে? জেনে বুঝে এমন করো কেন আমার সাথে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবেছো একবার? শুধু বাচ্চাদের মতো জেদ করো সব সময়। রাতে গিয়েছো, শুধু ভালো করে বোঝাতে চেয়েছিলাম, তুমি কি করছো? উল্টো রেগে গেছো। তোমাকে কিছু বলার তো অধিকার নেই আমার, তাই চলে যাচ্ছি। সরি, এমন ভুল আর হবে না। কথা শুনে চলবো এবার থেকে। শুনতে হবে না তোমাকে। রাগ দেখাবে না একদম, কামড় দিয়ে দিব একদম তোমাকে। আমি এখান থেকে যাওয়ার আগেই জানো আনব্লক করা হয় আমাকে, না হয় এরকম বাচ্চাদের সাথে আর প্রেম করব না আমি। তো কার সাথে করবা? তোমার জীবনে আর কাউকে এনে দেখাও, পারলে মেরে চ্যাপটা করে দেবো একসাথে দুটোকে। ভালোবাসি মেঘবালিকা। এভাবে নাক ফুলিয়ে রেখেছিস কেন? আচ্ছা, আসার সময় তোর জন্য কি আনবো বল? কিচ্ছু না। ঘুমের ঘোরেও তো আমাকে চাস তুই। আমি যদি আমাকে দেই, তুই নিজেকে দিতে পারবি তো? কিছু পেতে হলে কিছু দিতে হয়, বুঝতে পেরেছিস কি বলেছি আমি? নেহা তাকাতে নিখিল চোখ টিপ পারল। নেহা ভ্যাবাচাকা খেয়ে গেল। এই ছেলে দিন দিন কি নির্লজ্জ হচ্ছে, ভাবা যায় সব। নেহা একটা বালিশ ছুঁড়ে মারলো নিখিলের উপর, রেগে বলে উঠলো, আমার সামনে থেকে যান বলছি, অসভ্য লোক।
বউয়ের কাছে নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য হতে হয়, না হলে বউ থাকে না। বউ তখন মনে করবে আমি একটা টিউবলাইট, কিছুমিছু পারি না। বুঝেছো জান? বের হন বলছি। নিখিল নেহার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে রুম থেকে বের হলো। এদিকে সাব্বির জেরিন হুড়মুড়িয়ে রুম ঢুকলো। নেহার চোখ ছোট করে দেখলে দুজনকে। কিছু সময় পর বৃষ্টির হাতে নুডলসের প্লেট দিয়ে ঢুকলো। বিছানার মাঝে রেখে দিল বড় প্লেটটা। 4টা চামচ সাজিয়ে সবাইকে খেতে বলল। সময় যেন স্রোতের বেগে চলে। দেখতে দেখতে কেটে যায় সময়, দিন, সপ্তাহ কিংবা মাস। ছুটি পেয়েছে সাব্বির, জেরিন, রোফও ছুটি পেয়েছে। সবাই মিলে কথা তুলতো তারা ঘুরতে যাবে। বাড়ির সবাই বিপক্ষে যথারীতি। সবাই মন খারাপ বসে আছে সোফায়। সেতার এসে বসলেন সবার সাথে। নেহাকে ওরা বলেছে তুই ভান ধরে বলবি তুই যেতে চাস না। নেহা মুখ ভেঙচে কাটলো। পরে যদি ওকে রেখেই চলে যায় তখন? সাব্বির বুঝিয়েছে নেহা রাজি হলেও মনে মনে ভয় পাচ্ছে। নিখিল, মিহির এসেছে সন্ধ্যায়। সবাই মিলে আবার কথা তুললো, কিন্তু বড়রা নারাজ যেতে দিবে না। সবাই নিখিলের দিকে তাকিয়ে আছে। নিখিল একবার বললে সবাই রাজি হবে। সবাই ঘিরে ধরেছে নিখিলকে। নিখিল কি বলে সে আশায়। নিখিল সবার দিকে তাকালো একবার সরু চোখে। সবগুলো উৎসুক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা আমার মুখে? কি দেখছি সেভাবে? টিভি লাগিয়ে রেখেছি নাকি? নাটক সিনেমা চলছে কোনো? নেহা বিরক্ত নিয়ে তাকালো। এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। সবাই ওকে বলেছে এমন ভাব করবি যেন তোর এসবে কোনো ইন্টারেস্ট নাই। সাব্বির, বৃষ্টি, মিহির, জেরিন বোতা মুখে তাকালো। তাদের ভাই একটা খাঁটি করলাম জুস। না হয় সবকিছুতে এত তেতো জবাব দেয় কিভাবে? জেরিন ইনিয়ে বেনিয়ে বলল, ভাইয়া সবাইকে বলো না প্লিজ, আমরা কোথাও ঘুরতে যাই। অনেকদিন তো হলো যাওয়া হয় না, এখন বন্ধ পেয়েছি, তুমি বললেই যেতে দিবে। এসব বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না। আব্বুকে গিয়ে বল তোদেরকে নিয়ে যেতে। তোমাদের আগেই বলেছি ওনার থেকে কিছু আশা করো না। আসলে হয়েছে কি, পরিবারে ওনার মূল্য কমে গেছে। এখন কেউ ওনার কথায় দাম দেয় না। জানি নিশ্চিত সবাইকে বললে মুখের ওপর না করে দিবে। নিজের সম্মান আর ভাব বজায় রাখতে এখন তোমাদের সামনে না করছে। তোমরা বড় আব্বুর কাছে গিয়ে বলো তোমাদের ঘুরতে নিয়ে যাবে। কি বললি তুই? বড় আব্বুর চামচি? ভালো হয়েছে। আপনার কোনো সমস্যা? আমি যার খুশি তার চামচাগিরি করব। আমি তো আপনাকে কিছু বলিনি না আমি কোথাও ঘুরতে যাব। ওরা যেতে চেয়েছে, ওদের সাথে বুঝুন। আমাকে কিছু বলবেন না। বেশি বেশি করলে আপনার চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি। জেরিন বোন নেহা বন্ধু এবার সারে সর্বনাশটা করলো। নিখিল ভাইয়ের সামনে একটু চুপ থাকতে পারলো না। এদের ঝগড়াই তো যাওয়ার আরও বাতিল হয়ে যাবে। উফ, তোমরাও না। নেহাকে এখানে এনেছিলে কেন? পরে দেখতাম ওর বিষয়টা। এখন সব পরিকল্পনা বস্তা ভর্তি পানি পড়লো। বস্তায় পানি রাখা যায় না তো জান পাখি, ওটা বালতি হবে। বৃষ্টি বালিশ ছুঁড়ে মারে মিহিরের উপর। সাব্বির মুখ বাঁকিয়ে পড়ে। মিহির ভাই, আপনার প্রেম টেম জান টান এখন পকেটে রাখেন তো। এদিকে এদের মিল করতে গিয়ে মনে হচ্ছে আমি সিঙ্গেল থাকতে থাকতে বুড়ো হয়ে যাব। আয় আয়, পারলে চুল টেনে ধর। তোর জন্যই তো চুলগুলো বড় করেছি, যাতে টেনে ছিঁড়তে পারিস। নেহা আবার উঠে এসে সত্যি সত্যি টেনে ধরলো নিখিলের চুল। সাব্বির, জেরিন, বৃষ্টি গোল গোল চোখে তাকালো। মিহির যেন আঁতকে উঠলো। নিখিলের চুলে কেউ হাত দেয়া মানে তার তোপের মুখে পড়া। নিখিলের কাছে সবচেয়ে অপছন্দের বিষয় ওর চুলে হাত দেয়া। নেহা মুহূর্তেই চুল খুলে টেনে পুরো এলোমেলো করে দিয়েছে। নিখিল এবার জোরে ধমকে সরে ডাকলো, নেহা। নেহার হাত থেমে গেছে। হঠাৎ এমন হওয়ায় ভয়ে কিছুটা কেঁপে উঠেছে। হাত ছড়িয়ে নিয়ে বুকে থুথু করে বলে উঠল, ডাইনোসরের মতো ডাকেন কেন? আমি কি কানে শুনতে পাই না নাকি? মানুষের তো হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বেন আপনি। তোর সাহস তো কম না। আমার চুলগুলোর কি অবস্থা করেছিস তুই? করেছি তো বেশ করেছি, 100 বার করব। আর করব কি করবেন আপনি? আমি আপনাকে ভয় পাই নাকি? নেহা ফের টান বসালো নিখিলের চুলে। মিহির সাব্বিরকে বলল, তোদের যাওয়া আর হবে না রে। সাব্বির এবার বাসায় বসেই মুড়ি খা। নিখিল এবার নেহার খোপা করা চুলে টান মারল। নেহা দ্বিগুণ চেঁচিয়ে উঠে বলল, নিখিলের বাচ্চা, তোর মাথা ফাটিয়ে দিব আমি। আমার চুলে কেউ ধরলে একদম সহ্য হয় না আমার। সাব্বির, জেরিন, বৃষ্টি সমান মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালো। নিখিল ভাইয়া এবার নেহার কি করবে? আপনি না তুমি না সোজা তুইয়ে নেমে গেছে। নিখিল সরু চোখে তাকালো নেহার দিকে। নেহা নিজের হুঁশে থাকলে এমন কথা বলার দুঃসাহস জীবনেও তাকাতো না। সাব্বির চট করে বলল, নেহা বোন, তোর চুলগুলো কি সুন্দর, মাশাল্লাহ।
আমার ভবিষ্যৎ বউয়ের যেন এমন চুল থাকে। আমি তোর চুলের যত্ন, সকল ট্রেপস, তেল, শ্যাম্পুর নামগুলো সব আমাকে বলে শিখে রাখি। ধন্যা পাতা সাব্বির ভাইয়া, তুমি দেখে প্রশংসা করলে। তুমি সবচেয়ে ভালো ভাইয়া। ড্রামাবাজ, ঘুষখোর মহিলা। নেহা নিখিলকে মুখ ভেঙচি কাটলো, যাওয়ার জন্য পা বাড়ালো। তখন নিখিল বলল, তোরা সবাই ঘুরতে যেতে চাস তাই তো? নিয়ে যাব একটা শর্তে। তিনজনের সমানে মাথা নাড়লো। রূপ এসে বলল সেও যাবে। নেহা নিখিলের কথা শুনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ায়, কি শর্ত দেয় শোনার জন্য। নিখিল আড়ছড়ে আর চোখে একবার দেখে নেহাকে থমথমে কণ্ঠে বলে, ওই বাদরটাকে যদি সাথে যাওয়ার জন্য মানাতে পারিস তো নিয়ে যাব। মিহির চোখ ছোট করে তাকালো নিখিলের দিকে, মনে মনে বলল, শালা একটা আস্ত চালবাজ। নিখিল গলা উঁচিয়ে নেহাকে আরো রাগিয়ে দিয়ে বলল, কেউ যদি আমার সাথে যেতে রাজি হয় তো সে একটা ছুঁচা বিলাই, বেহায়া। নেহা কটম দৃষ্টিতে তাকালো, রাগে ফুস করে শ্বাস ছাড়লো। আমাকে দেখে কি মনে হয় মানুষের? কোনো সম্মান নেই নাকি? দুনিয়া উল্টে গেলেও তো আমি আপনার সাথে যাব না। আমি একবারও যাওয়ার কথা বলিনি। কিছু মানুষ পৃথিবীতে আসেই অন্য মানুষের পেছনে লাগার জন্য। অসহ্যকর একটা। ভাইয়া এটা কি করলে তুমি? নেহা তো প্রথম থেকেই যেতে চায়নি, তার উপর তুমি যা বললে এখন কি যেতে রাজি হবে? নিয়ে যাবে না বললেই হতো, শর্তও দিয়েছ এমন যেটা কখনো হবে না। সাব্বির, রোব, বৃষ্টিও মন খারাপ করে চলে যেতে নিল। নিখিল বলে উঠল, তোদের কি মনে হয় নেহা যাবে না? গিয়ে বল একবার, নাচতে নাচতে রেডি হয়ে যাবে। কোনো দিন অপমান গায়ে লেগেছে ওটার? গন্ডারের চামড়া লাগিয়ে রেখেছে, ওসব ওর গায়ে লাগে না। যদি রাজি না হয়? আমরা সবাই যাব, ও বাড়িতে থাকবে। সাব্বির, জেরিন, বৃষ্টি মুখ চাওয়াচাই করলো। এবার কি হবে? সবার চোখে একই প্রশ্ন। ওদের জন্য যদি নেহা যেতে না পারে তো? ওদেরকে মার একটাও কম দেবে নাই মেয়ে। আর ওরাও তো নেহাকে ছেড়ে যাবে না কোনোদিন। ওরা তিনজন মিলে ছোট্ট নেহার ঘরে। আজ রোপও যাচ্ছে নেহাকে রাজি করাতে। মিহির বাতাস করা ভঙ্গিতে হাত নাড়ালো, নিখিলের দিকে তাকিয়ে বলল, এখানে বড্ড গরম। মানুষজনের কথা, ভিতরে কেমন কেমন গরম গরম বাতাস। যে মানুষ বউ ছাড়া 1 ঘন্টা থাকতে পারে না, সে থাকবে 7 দিন। কি দিন আসলো আল্লাহ! আকাশ ফুটা করে উঠায়া ফালাও। তুই কি আমাকে মিন করে কিছু বললি? না না, তোর কথা বলবো কার গারে? একটা মাথা রে। তুই তো ভাই সাধু পুরুষ, তোর বউ ছাড়াই চলে। আমি বরং বাড়ি যাই, তোদের বাড়িতে সত্যি গরম বেশি লাগছে। নেহা থমথমে মুখে বসে আছে। বৃষ্টি বলে উঠল, এটা কোনো কাজ হলো? তোমরা যা বুদ্ধি করে রেখেছিলে তার উল্টোটাই হলো এবার। ভাইয়া বলে দিয়েছে নেহাকে ছাড়াই যাবে। আমাকে নিয়ে যাবে কেন? তোর ভাইয়ের তো গার্লফ্রেন্ডের অভাব নেই। বেটা বদ, মিথ্যা মিথ্যা ডিভোর্সটাকে এবার সত্যি সত্যি বানিয়ে ফেলবো আমি, দেখিস। ওনার ভাব দেখে একদম গা জ্বালা করে আমার। ভালোবাসতে পারবে না কিন্তু বিয়ে করতে পারবে। এর নামও নিবি না আমার সামনে। যদি 1 সপ্তাহের ভেতরে স্বীকার না করে না ভালোবাসে, আমি চলে যাব বিদেশে। তখন আরেকটা বিয়ে করে নিতে বলিস। ওনার সাথে থাকবো না আমি। ঝগড়া তো লাগিয়েছিস তুই, আর একটু চুপ থাকলে তো পরিকল্পনা মাফিক হতো সবকিছু। আমি তো ঝগড়া করি, ঝামেলা করি। আমাকে নিয়ে যেতে বলেছি তোদের? তোরা যা, আমাকে না নিলে শান্তিতে ঘুরতে পারবি। বিরক্ত করার মতো কেউ থাকবে না সেখানে। তোর ভাইও শান্তিতে থাকতে পারবে। আমি এত ছ্যাচরা না, কোনো মানুষের ইচ্ছের বিরুদ্ধেও তার সাথে যাব। তোমরা গিয়ে ঘুরে আসো, যাও। নেহা মুখ ঘুরিয়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রোফ এসেছিল সবে নেহার শেষ কথাগুলো শুনেই দৌড়ে গেল নিখিলের ঘরে। বৃষ্টি, সাব্বির, জেরিন বোকার মতো সব শুনে চেয়ে রইল। নেহা যে এখন 1000বার বললেও যাবে না, এটা ওরা ভালো করে জানে। তার মানে ওদের যাওয়াও বাদ। তিনজন মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। নিখিল রোফকে ছুটে আসতে দেখে বলল, কিরে, গোয়েন্দা সংস্থার সদস্য, এইভাবে ছুটে কি খবর দিতে আসলি? ওরা যদি একবারও টের পায় ওদের কথা তুই আমার কাছে পাচার করিস তো তোকে উল্টো ঝুলিয়ে পিটাবে। ওরা জানতেই পারবে না। এখন শোনো আসল কাহিনী। বল। নেহা আপু যাবে না, বাকি 3 জনও মুখ ফুলিয়ে বসে আছে। নেহা আপু বলেছে তোমরা একা একা যাওয়ার জন্য আপু যাবে না। ও যা, সবগুলোকে ডেকে নিয়ে আয়, শুধু নেহাকে ডাকবি না। রোফ মাথা ধুলিয়ে আবার ছুটল। বৃষ্টির রুমে বসেছিল ওরা। এখনই খেতে যাওয়ার জন্য কথা, তখনই রোফ এসে বলল, ভাইয়া তোমাদের যেতে বলেছে। ভাইয়া আমাদের ডেকেছ? ভিতরে আয়, কালকে ভোরে বের হব আমরা। যা গিয়ে ব্যাগ গুছিয়ে ফেল, সাজেক যাব। তিনজনের খুশিতে লাফিয়ে ওঠার কথা হলে ওরা মাথা নিচের দিক দিয়ে রেখেছে। আমরা কেউ যেতে চাই না ভাইয়া। কেন? তখন তো খুব করে লাফাচ্ছিলি,
এখন নিয়ে যেতে চাচ্ছি আর যাবি না বলছিস? হ্যাঁ ভাইয়া, আমরা কেউ যাব না। নেহা না গেলে যাব না, তুমি একাই যাও। নেহাও যাবে, ওর চিন্তা তোদের করতে হবে না। গিয়ে ব্যাগ গোছা। ভোরের আগে যাওয়ার বিষয়ে নেহার সাথে কেউ কোনো ধরনের কথা বলবি না। রাতের বেলা খাবার টেবিলে নেহা এসেছে, তবে কারোর সাথে কথা বলছে না। বৃষ্টিতেই এমনভাবে তাকাচ্ছে যেন ওরই সব দোষ। বৃষ্টি কাঁচামুচো হয়ে খেয়ে চলেছে। শাহ আলম চৌধুরী নেহার দিকে তাকিয়ে বললেন, মন খারাপ আমার নেহা মায়ের? ঘরের ভিতর যে একটা বড় সড়ো গাদা আছে, ওটা কি তোমাকে কিছু বলেছে মা? নেহা যেন মোক্ষম সুযোগ পেয়েছে, একদমে মাথার উপর নিচ করলো। শাহ আলম চৌধুরীর কর্কশ কণ্ঠ, কি করেছে বল আমাকে, একেবারে সিধে করে দিব। আমাকে দিনের ভেতর যতবার সামনে পায় ততবারই বকা দেয় বড় আব্বু। চোখগুলোকে বড় বড় করে তাকায় যেন টুক করে গিলে খেয়ে ফেলবে। আমার মতো একটা ছোট মানুষের প্রতি এত রাগ দেখায়। ওনার সামনেই তো যাই না আমি, পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। যদি বলি বড়দের কাছে বিচার দিব, উল্টো শাসিয়ে বলে তোর কথা কেউ বিশ্বাসই করবে না। আজকে সন্ধ্যায়ও বকা দিয়েছে। সাব্বির মনে মনে বলছে, আর কিছু কইস না বোন, চুল টানাটানির কথা সবার সামনে বললে কি একটা অবস্থা হবে। জেরিন বৃষ্টি চোখ রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। নিখিল নিজেও অবাকের শেষ সীমানায় সুযোগ বুঝে ফাঁসিয়ে দিয়েছে। কি জালিয়াত নিয়ে, এরকম একটা বউ নিয়ে সারা জীবন কাটাবে কি করে ভেবেই হতাশ হয় নিখিল। শাহ আলম চৌধুরী নেহাকে সান্ত্বনা দিয়ে বলল, আহা লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে না। চলেই তো যাবে, আর কয়েকদিন একটু সহ্য করে নাও। একটা দামড়া ছেলেকে তো আর কিছু বলতে পারি না, বড় হয়েছে কিন্তু মানুষ হয়নি। গৃহিণীরা মুখ দেখাদেখি করলো খাবার টেবিলে। এরা শুরু হয়ে যায় প্রতিদিন। এদিকে ছেলের বউ আর ছেলের বাপ মিলে ছেলের বিরুদ্ধে লেগেছে। নিখিল দাঁত কিরমির করে বলল, যাওয়াচ্ছি তোকে কোথাও, মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। বেশি উড়ার শখ ঘুচিয়ে দিব বলে রাখলাম। নেহা যেন এখন নেকার হুদ্দ কাঁদো কাঁদো ফেস করে বলে, বড় আব্বু দেখেছো, তোমার সামনেই হুমকি দিচ্ছে। ভাবো একবার একা পেলে কত মার মারবে। এই একদম চুপ বলছি নেহা, তোকে অযথা বকা দিই আমি? কি করেছিস সন্ধ্যায়? চুল টানাটানি করে আমার চুল অর্ধেক ছিঁড়ে ফেলেছিস তুই। এখানে ন্যাকা সাজা হচ্ছে। আমি তোর বড় না বেয়াদব, বড়দের চুল টেনে দেই? কোনো ভদ্রতা শিখিসনি তো, পারিস শুধু ভ্যাবে করতে। আপনি মনে হয় সাধু সন্ন্যাসী। আপনি নিজেও তো চুল টেনেছেন আমার, তাহলে তো সমান সমান হয়ে গেছে। আমি কি আপনাকে বকা দিয়েছি নাকি? আপনার মতো এত খারাপ না আমি। কথা শুনে বিষম খেলো নিখিল। তাহমিদা পানির গ্লাস এগিয়ে দিল। নেহা তো লজ্জায় শেষ। মেজুমা একদম হাতে হাড়ি ভেঙে দিয়েছে। কোনো রকম খেয়ে নেহা কেটে পড়লো। নেহাকে লজ্জা পেতে দেখে নিখিল নিজেই ঠোঁট কামড়ে হাসলো। নিখিল কোনো রকম খেয়ে ভাগলো। বোকামি করে লজ্জায় পড়ার মতো খারাপ পরিস্থিতি মনে হয় আর নেই। নেহার সাথে থাকতে থাকতে ওর নিজেরও বুদ্ধি লোপ পাচ্ছে দিনদের। দুজনকে এভাবে ভাগতে দেখে এবার সশব্দে হেসে উঠল টেবিলের সকলে। সেতারা বেগম বললেন, ঠিকই বলেছ মেজ বৌমা, এদের একটা বাচ্চা হলে মন্দ হয় না। যখন দুজন বাবা মা হবে তখন বাচ্চা সামলাতেই সময় চলে যাবে, নিজের আর বাচ্চামো করবে না। আরে ভাই, ধাক্কা খাওয়ার আর মানুষ পান না নাকি? আমার সাথে এত লাগতে হয় কেন আপনার? নেহা বিরক্ত নিয়ে বলা কথাটা উপেক্ষা করে নিখিল। নেহা লজ্জা পেলে ওর নাক গালে গোলাপি আভা দেখা দেয়। ন্যাচারাল ব্লাশ। ফর্সা মুখশ্রীতেই এখনো লজ্জার আভা স্পষ্ট দেখতে পাচ্ছে নিখিল। মেয়েটা কি জানে লজ্জা পেলে তাকে কত মারাত্মক সুন্দর লাগে? একদম খেয়ে ফেলার মতো টকটকে একটা টমেটো হয়ে যায়। নেহা ফের যাওয়ার জন্য পা বাড়াতে ওর হাত টেনে সামনে দাঁড় করায় নিখিল। দু হাতে চিপে ধরে নেহার পাতলা গরনের কোমর কষ্ট খাদে নামিয়ে বলে, আমাকে দেখলে এত পালাই পালাই করস কেন? নেহার হাড় শিরশির করে ওঠে। এই অভদ্র লোক যখন তখন এভাবে কাছে চলে আসে কেন? নেহা জবাব দেওয়ার মতো ভাষা হারিয়ে বসে থাকে। নেহা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে। হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, নিখিল নেহার ঘাড়ে মুখ গুজে কানের কাছে ঘোর লাগা কণ্ঠে বলে, আপনি এমন কেন বলুন তো নিখিল ভাই? সবার সামনে কি সব বলছিলেন তখন? লজ্জা শরম কিছু নেই আপনার? না নেই, লজ্জা থাকবে মেয়েদের যেমন তোর। আমার কাজ লজ্জা দেওয়া, আদর করে তোর লজ্জা ভাঙানোর নাম করে আরও একটু বেশি লজ্জায় ডুবিয়ে ফেলা তোকে। নেহা ফট করে চোখ খুলে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ইস নেহা, তুই একদম মাখনের মতো সফট, হাওয়াই মিঠাইয়ের মতো তুলতুলে, হাত লাগাতেই একদম গলে যাস। এই দেখ, তোকে একটু ছুঁয়ে দিতে না দিতেই তুই কেমন নেতিয়ে পড়েছিস, লজ্জাবতী পাতার নাই। এত লজ্জা পেলে কিভাবে হবে জান? এখনও তো গভীরভাবে ছুঁয়ে দেওয়া বাকি। যেদিন আসবো সেদিন তুই হাজার চেষ্টা করেও দূরে যেতে পারবি না। ভালোবাসায় মুড়িয়ে রেখে দিব তোকে। আপনি আমাকে ভালোবাসেন নিখিল ভাই? নিখিল মুখ উঠিয়ে নেহার চোখের দিকে তাকালো।
আজ কোনো চঞ্চলতা নেই সেই চোখে, লুকানোর কিছু নেই। নেহার সরল দৃষ্টি জানতে চাচ্ছে নিজের করা প্রশ্নের জবাব। নিখিল গভীর দৃষ্টি রাখলো সে চোখে। কি হলো কে জানে, দুজনই ব্যস্ত চোখের গভীর হারাতে। বৃষ্টি সাব্বির হঠাৎ জোরে চেঁচিয়ে বলে উঠল নিখিলের দৃষ্টি তখনও নেহার উপর। ওদের দিকে না তাকিয়ে বলল, তোদেরকে দেখানোর জন্যই তো এখনো দাঁড়িয়ে আছি। দেখ দেখ, বড় ভাইকে দেখেই তো ছোটরা শিখবে। বড় ভাই হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? তোদেরকে রোমান্স শেখানোটাও তার মধ্যে পড়ে। নেহা বিস্ময়ে হা হয়ে গেছে। এ কোন নির্লজ্জের পাল্লায় পড়লো? নিজের লজ্জা সরম নিয়ে দেখি কি অন্যেরও নেই নাকি? বৃষ্টি সাব্বির জেরিনের চোখ বেরিয়ে আসার উপক্রম। তাদের এত ভোলা ভালা ভাই জনসম্মুখে রোমান্স করছে। তারা কি ভুল ধারণাটাই না করছিল ভাইয়ের ব্যাপারে? আজকে থেকে আর কাউকে বিশ্বাস করা যাবে না। সবাই গোপনে গোপনে নিজের রোমান্টিকতা লুকিয়ে রাখে। তাদের ভাই তো একদম মাস্টার বের হয়ে গেল। নেহা নিখিলকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আমি গেলাম ঘুমাতে, তোমরা যা খুশি করো। এই আমার রুমে চল, একসাথে ঘুমাবো। নিখিল ভাই, আপনি কি মুখটা বন্ধ করে রাখতে পারেন না? যা তা বের হয় আপনার মুখ থেকে। তুই আমার কথা শুনলেই তো আমি আর এসব করব না। আপনার সাথে ঘুমাবো না আমি। নিখিলের মধ্যে নেহাকে কোলে তুলে নিল সবার উদ্দেশ্যে, বলল, আমি আমার বউ নিয়ে গেলাম, তোরাও গিয়ে ঘুমা। নেহা নিখিলের পিঠে কিল ঘুষি যা পেরেছে মেরেছে, কোনো মতে নামায়নি নিখিল। নেহা সবার দিকে কটমট চোখে তাকিয়েছে। একবার পাই তো তোমাদের দেখাবো মজা। সকালে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে নেহা দিয়েছে এক চিৎকার। আল্লাহ, আমাকে কিডন্যাপ করা হয়েছে। ও বড় আব্বু, আব্বু, মা, বড় মা, আমাকে বাঁচাও। পাশের সিটে বসে কান চেপে ধরে রেখেছে বাকি সবাই। নিখিল ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে, তার মাঝে কোনো হেলদোল নেই। সাব্বির কান থেকে হাত সরিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, নেহা বোন, তুই কি আরও চিল্লাফিল্লা করবি নাকি এখানেই সমাপ্ত? না মানে কানটাকে একটু যদি রেহাই দিতি। নেহা ভোতা মুখে বসে রইল, কিছুতেই মানতে পারলো না সবাই মিলে তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করে রাখবে। তোমরা আমাকে কেন নিয়ে এসেছো বলো? আমি কি বলেছি? আমাকে নিয়ে যাও, যত সব। আমি তোমাদের নামে কিডন্যাপিংয়ের কেস করব বলে দিলাম। তোমাদের লিডারের নাম দিব নিখিল মেহমেদ চৌধুরী। তুই চুপ থাকতো বোন, তোর যন্ত্রণায় ঘোড়াটাই বাদ হয়ে যাচ্ছিল। ঘুরতে গিয়ে পরে যত পারিস ঝগড়া করিস। দেখ, বাসায় বসে বেশি ফিল পাইতি না মারামারি করে। সাজেগে গিয়ে মেঘ ভরা আকাশ দেখবি আর যা খুশি করবি। এখন তুই চুপ করে থাক। তোমরা সবাই সেজে গুজে এসেছো আর আমাকে দেখো চ্যাংদোলা করে তুলে এনেছো। এখন আমাকে একটু সুন্দর লাগছে না। আর আমি কি ওখানে গিয়ে এই এক কাপড়েই থাকবো নাকি? আমার লাগেজও তো আনিনি। সব দোষ তোমার ভাইয়ের, একটা খারাপ লোক। মিহির সরু চোখে নিখিলের দিকে তাকালো। 2-3 বার ধাক্কাও দিল ছেলেটা। কি শুনতে পেল নাকি? নেহা যা চিৎকার দিয়েছিল মনে হয়তো আশেপাশের এক এলাকার মানুষ উঠে গেছে শব্দে। মিহির নিখিলের কান থেকে টেনে ইয়ারফোন খুলে ফেললো। কি ভাই, কি সমস্যা তোর? দুনিয়া উল্টে গেলেও তো কিছু শুনতে পাবি না তুই? গাড়ি চালানোর সময় শুধু সেখানেই মনোযোগ দিতে হয়, অন্য কিছু দেখার সময় নেই। এত কিছু মানুষের কাজই চিল্লাচিল্লি করে সিন ক্রিয়েট করা। এসব আগে থেকেই জানতাম আমি, তাই যাতে কিছু শুনতে না হয় সেই ব্যবস্থা করে রেখেছিলাম। গাড়ি থামান বলছি, যাব না আমি আপনাদের সাথে। বাড়ি চলে যাব। নিজেরা জোর করে এনে এখন আবার কথা শোনানো হচ্ছে। রাতের বেলার ডোজ মনে হয় কম পড়েছে তোর। আয় এবার ডাবল ডোজ দিয়ে দেই। 1 সপ্তাহ আর মুখ দিয়ে কথা বের হবে না। নেহার মুখ চুপসে যাওয়ার বেলুনের মতো হলো। কি অসভ্য লোক, এবার সামনে কি যা তা বলে। নিখিলের কথা শোনা মাত্রই পেছনের সিট থেকে জেরিন সাব্বির পাশে বসা বৃষ্টির তীক্ষ্ণ দৃষ্টি রাখলো নেহার উপর। বৃষ্টির পাশে বসা রোগ একবার তাকে মনোযোগ দিল, বাইরের পরিবেশ দেখায়। নেহা ওনার কোনো আঙুলে পেঁচিয়ে ধরছে একটু পরপর। সবার দিকে ঘুরে একবার মুখ ভেঙচি কাটলো। বৃষ্টি তো মিনমিন করে বলে উঠলো, কি রে বল না, কি ডোজ দিয়েছে ভাইয়া? না শোনার আগ পর্যন্ত তো আমার পেটের ভাত হজম হচ্ছে না। তোর ভাইয়ের সাথে মিলে আমার সাথে এমন করার আগে মনে ছিল না? এখন আমিও তোদের চিনি না। দোস্ত শোন না আমার কথাটা। আমরা কি তোকে রেখে যেতাম কোনো দিন? তাই ভাইয়ার কথা রাজি হয়েছি। আমাদের প্ল্যানটাও তো তোকে ছাড়া পূর্ণ হতো না। নিখিল ড্রাইভিং এ মনোযোগ রেখেই বলল, কি রে, কিসের প্ল্যান তোদের? বৃষ্টি কাঁচুমাচু ভঙ্গিতে তাকালো মিহিরের দিকে। মিহির নিখিলের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, শালা, তুই ছোটদের কথায় এত কান দিস কেন? তুই ছোটদের সাথে প্রেম করতে পারলে আমি ওদের কথাই কানও দিতে পারি।
আপনি আমাকে গাড়িতে কিভাবে এনেছেন? আপনাকে বিশ্বাস নেই। সিঁড়ি দিয়ে টেনে টুনে আনেননি তো আবার? কি ভয়ানক ভয়াবহ কাণ্ড! আল্লাহ, আমার হাত পা কোমর। মাথা মোটা একটা। মাথা মোটা হবে আপনার 14 গোষ্ঠী। আহ নেহা, এত কি ভাবিস তুই? তোর জামাই এতটাও নির্দয় না বউকে টেনে টুনে আনবে। আদর করে যত্ন সহকারে কোলে তুলে এনেছি তোকে। নেহা মুখ বাঁকালো। যত সব আদিক্ষেতা। কমলাপুর রেল স্টেশনে এসে গাড়ি থামলো ওদের। সবাই মিলে নামলো। নিখিল নেহাকে টেনে ধরে বলল, তুই পরে নামবি? কেন? তোকে চুমু খাবো তাই। নেহার চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। সবাই বেরিয়ে যেতে নিখিল বের হলো। গাড়ির কাজ টেনে নিয়ে বলল, ওই ব্যাগে ড্রেস আছে, চেঞ্জ কর। গাড়িতে না, আয় বাহিরে সবার সামনে কর। নেহা মুখ কুচকে ফেললো বিরক্তিতে। নিখিল বের হয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে নেহা বেরিয়ে আসলো। নিখিল চাবিটা দূরে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের হাতে দিয়ে দিল। নেহার হাত নিজের হাতের মুঠো পুরোয় সামনের দিকে হাঁটা নিল। নিখিল কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাকে গাড়ির দরজার সামনে দাঁড় করিয়েই ড্রেস চেঞ্জ করে ফেললি নেহা? ডোর তো লকও করিসনি। তোর কি ভয় লাগেনি? যদি আমি লুকিয়ে দেখতাম তখন? নেহা চমৎকার হাসলো। কেন জানি কথাটা শুনে তার ভীষণ হাসি পাচ্ছে। নেহা হাসি থামিয়ে স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার স্বামী কোনো চরিত্রহীন পুরুষ নয় নিখিল ভাই। সে নিতান্তই সুপুরুষ। নিজের বউকে দেখার মাঝে দোষের কিছু নেই, কিন্তু সে এমনটা করবে না তাও আমি জানি। যদি দেখার হতো, আপনার মতো বাজে কোনো চিন্তা থাকতো তার মাঝে, তবে অনুমতির জন্য অপেক্ষা করতো না। আমার ইচ্ছেকে বেশি প্রাধান্য কোনো দিনই দিত না। নিখিল মুগ্ধ হলো। নেহা তাকে বিশ্বাস করে ভেবে পুলকিত হলো মন। মাঝে মধ্যে যে ছুঁয়ে দেই সেই সময় তো তোর অনুমতি নেই না নেহা। তখন কি তুই রাগ করিস? আমার উপর বিরক্ত হয়ে যাস তুই? নেহা সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, বলবো না। নিখিল নেহার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে, যার ফলে নেহা সামনেও যেতে পারছে না। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে বাকিরা। ট্রেন ছাড়বে আরো 20 মিনিট পর। নিখিল চাপা ধমকের সুরে বলল, উত্তর না দিয়ে আমার কাছ থেকে ছাড়া পাবি না এখন। চারদিকে দেখ কত মানুষ। সবার সামনে তোর সাথে কিছু করলে নিশ্চয়ই তুই খুশি হবি না? ব্ল্যাকমেল করছেন? যা খুশি ভাবতে পারিস। আমি না চাইলে আপনি আমাকে কোনো দিনই ছুঁয়ে দিতে পারতেন না। মিসেস নেহা চৌধুরীকে ছুঁয়ে দেওয়া এতটাও সহজ না মিস্টার নিখিল মেহমেদ। তার মানে তুই চাস আমি তোকে ছুঁয়ে দেই? নিখিলের কথা বলার আগে নেহা ছুটে চলে গেছে বৃষ্টি জেরিনের কাছে। সবাই মিলে ট্রেনে উঠে পড়েছে ওরা ইতিমধ্যে। কেবিন নিয়েছে 2টা। তবে যাওয়ার সময় এক কেবিনে সবগুলোতে ঘাপটি মেরে বসেছে। দূরে বসেছে তো আড্ডা দেওয়াই হবে না। ট্রেন ছেড়েছে মিনিট কয়েক হবে। সাব্বির পায়ের উপর পা দিলে বসেছে। তার পাশে জেরিন এক প্রকার ঠেলাঠেলি করছে। কি রে ভাইয়া, সাব্বির বড় বোনদের ন্যূনতম সম্মান তো দিবি নাকি? এমনি সারাইয়া বসলি কেন? জায়গা হচ্ছে না। তাই তো বলি একটু কম করে খা, দিন দিন মোটা হচ্ছিস। পরে দেখা যাবে তোর জামাই তোকে কোলে তুলতে গিয়ে চিটপাটাং হয়ে পড়ে যাবে। ইস, শেষমেশ মান ইজ্জত সব শেষ। সাব্বিরের কথা শুনে নেহা আর বৃষ্টি শব্দ করে হেসে দিল। জেরিন জোরে এক ঘা বসিয়েছে সাব্বিরের পিঠে। নেহা আর বৃষ্টিকে চোখ রাঙানি দিল। তা তোরা কে? কার টাকায় চাচ্ছিস ঘুরতে? আমার ভাই বড় লোক বন্ধু আছে, তার টাকায় যাচ্ছি। দোয়া মানে দিল থেকে দোয়া করি, এমন বন্ধু আর কেউ না পাক। এটা কোনো কাজ করলো মিহির ভাই? বড়লোক বন্ধু পাওয়ার ভাগ্যটা মেরে দিল। বুঝলি না সাব্বির, তোর উপকার করলাম, ফ্রিতে উপকার করতে নেই, আজ বুঝলাম। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো রে। তাই তো তোর ভালোর জন্য দোয়া করলাম। এরকমও কথা আছে, নাই মামার চেয়ে কানা মামাও ভালো। এই না হলে আমার বোন। কাজে লাগলেই আমার বোন, আমার ভাই, একটা সুযোগ সন্ধানী লোক। তা বাকিরা বলে ফেলো, কে কার টাকায় যাচ্ছ? ভাইয়ার টাকায়। তোরা কি ভেবেছিস ফ্রি ফ্রি নিচ্ছি? এখন তোদের টাকা নেই তাই আমি দিয়েছি, সবগুলোতে টাকা ফেরত দিবি আমায়। ভাইয়া একবার বিয়েটা করে নেই, শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়েই তোমার টাকা পরিশোধ করে দিব। আমাকে এমনিতেও কেউ চাকরি বাকরি কিছু দিবে না, কোনো রকম টেনে টুনে পাস করি। তোরে কেউ মেয়ে দেয় কিনা সন্দেহ, আবার নিবে যৌতুক। তোর নামে তো আমি আগে কেস করবো শালা, পরে মেয়ে পক্ষ। আল্লাহ, এখন এই মাটি ফাঁকা করো, আমি থাকতে চাই না এই ধরনীতে।
কি বোন দিলা মাবুদ, সবাই ঘষেটি বেগম, মির্জাফরের খালা। নবাব সিরাজউদ্দৌলার খালা তো ঘোষেটি বেগম, মীর জাফরের খালা হলো কেমন? এই এই তুই চুপ থাকতো, আলট্রা বিল্ডিং পোলা। এত পড়াশোনা করলে বউ পাইতি না তুই? এমনি কথায় কথায় তুই প্রশ্ন করলে মাইয়া তোরে রেখে ভাগবো? বুঝলাম না ভাই, আমার দত্তক নিল নাকি ওরে? কোন দিক দিয়ে তো মিলে না। আমার বাপ এটারে কেমনে ডাউনলোড করলো? মুখে লাগাম দে ছাগল, বাপ মাকে অন্তত ছাড় দে। তোমরা সবাই মিলে এত মারছো, আমার বইয়ের জন্য তো কিছু জায়গা বাকি রাখো তো নাকি, যাতে বলতে পারি তোমার জামাই একদম ইনটেক। এই ভাই থাম তোরা, আমার প্রশ্নটাকে গুরুত্ব দিচ্ছিস না তোরা। এবার কি দুজন বল নেহা। বৃষ্টি জেরিন হেসে বলে উঠল, বোনের জামাইয়ের টাকায় যাচ্ছি। বউয়ের বোন ছোট হোক বা বড়, তাদের কিছু দিলে আর ফেরত দিতে হয় না। সাব্বির চোখ বড় বড় করে বলল, তোদের এই গোবর মাথায় সার কে দিল? এই বুদ্ধিটা আমাকে আগে দিবি না তোরা? তাহলে তো আর যৌতুক নেওয়া লাগতো না, আমার বিয়েটাই ভাঙতো না। মিহির নেহার দিকে তাকালো। নিখিলও কৌতূহল নিয়ে তাকালো। নেহা ভাব নিয়ে কপালে চুলগুলো সরালো, স্বাভাবিকভাবে বলল, নিজের টাকায় যাচ্ছি, তোমাদের মতো অন্যের টাকায় যাই না আমি। বিস্ময়ে হা হয়ে গেল সবাই। নিখিল ভ্রু কুঁচকে তাকালো। মিহির জিজ্ঞেস করলো, কিভাবে হলো? বিয়ে করার পর স্বামীর যা স্থিরতা, তার মানে নিখিল ভাইয়ের সব টাকা আমার, তো হলো না আমার টাকায় যাওয়া? হ্যাঁ বোন, আমি বিশ্বাস করলাম তোর ঘটে সবজি চাষ হয়েছে। রাত প্রায় 10টা। নেহাকে ঘুম থেকে জাগালো বৃষ্টি। মেয়েটা এত ঘুমকা ধরে সব জায়গায় ঘুমায়। তার সরকারি বালিশ নিখিল ভাই। রিসোর্টের সামনে এসে নেমেছে তারা। খোলা ছাউনির জিপ থেকে ব্যাগপত্র নামিয়ে দিয়েছে যে যারটা। কটেজের মতো ঘরগুলো নিয়ে ভাড়া নিয়েছে ওরা। নেই হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো, আমার রুম কোনটা বলো, আমি ঘুমাবো। সকলে যেন ভূত দেখার মতো চমকালো পুরো রাস্তা। ঘুমিয়ে কি এর হয়নি নাকি? পাহাড়ি রাস্তা দিয়ে আসার সময় সবার যান যায় যায় অবস্থা। এই মেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে। নিখিল জিজ্ঞেস করো, আরও ঘুমাবি তুই? তাহলে যা, ওই রুমটা তোর। খুশিতে লাফিয়ে ছুটলো ওদিকে নেহা। যাক, শান্তি। অন্তত কয়েকদিন নিখিল ভাইয়ের জ্বালাতন থেকে বাঁচা যাবে। একা একা চিল মুড়ে ঘুমাতে পারবে। নেহা ভাবনা পানি ঢেলে নিখিল এসে হাজির রুমে। আমার রুমে আপনি কেন এসেছেন? নিখিল লাগেজটা সাইডে রেখে খাটের উপর শটান হয়ে বলল, তোর ট্রেনের লজিকটাই আমাকে এখানে এনেছে। একদম বক বক করবি না আর। পুরো রাস্তা আমার উপর ঘুমিয়েছিস, গা হাত পা ব্যথা হয়ে গেছে। ছোটোখাটো একটা হাতি। একটা হাতিকে নিজের ওপর ঘুমাতে দিতে কে বলেছে আপনাকে? যখন ঘুমিয়েছিলাম তখন ফেলে দিলেই পারতেন। অভিমানে টইটুম্বুর হলো নেহা। গাল ফুলে চলে গেল কটেজ সংলগ্ন বারান্দায়। পাহাড়ের উঁচুতে নির্মিত এই ঘরগুলোতে নিচে যতদূর চোখ যায় অন্ধকার ছাড়া কিছুই নেই। কিছুক্ষণ পর নেহা বুঝতে পারলো পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। মানুষটি অতি পরিচিত নেহার। তার গায়ের পুরুষালী সুবাসটা বরাবরই নেহাকে টেনে নিয়ে যায় অন্য কোনো জগতে। তবুও নেহার অভিমানী মন দূরে সরাতে চাইল মানুষটিকে। ছাড়ুন। না, সামান্য কথায় এত অভিমান করলে চলে? অবুঝ পাখি। নেহা মুখ ঘুরিয়ে নেয়। নিখিল নেহাকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মিহি সুরে ফিসফিস করে বলল, তুই তো এতটাও বোকা না, জেনে বুঝে দূরত্ব বাড়িয়ে কষ্ট দিস আমায়। হারিয়ে গেলে তখন খুঁজেও লাভ হবে না। নেহা এবার নিখিলের শার্ট খামচে ধরে পেছন থেকে নিখিল হাসে। বুকের মাঝে গুটিয়ে থাকে নেহা। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমাকে হারিয়ে ফেলার এত ভয় কেন তোর? ভালোবাসিস আমাকে? আপনি আমাকে ভালোবাসেন কিনা আগে বলুন। প্রশ্ন আমি আগে করেছি, কিন্তু উত্তর আপনি আগে দিবেন। কেন? তোর কথা এখন শুনতে হবে আমাকে? হ্যাঁ, শুনতে হবে, বলুন। একদম ঝগড়া করবি না নেহা। রোমান্স করার টাইমে তুই ঝগড়া করিস। এত আনরোমান্টিক কেন তুই? কথা ঘুরাবেন না নিখিল ভাই। আমি কথা ঘুরাই? ঝগড়ুটে একটা। দেখুন দেখুন, ভালো হবে না বলছি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু তার নাম তো আপনাকে বলবো না। আগে নিজে বলুন, পরে আমারটা আমি বলবো। বলে ফেল নেহা, এতে তোরই লাভ। কিরকম লাভ? আপনি কি মহান সেজে তার কাছে রেখে আসবেন নাকি আমাকে? নিখিল ততক্ষণে রুমে চলে এসেছে। নিখিল সম্মতিসূচক সুরে হ্যাঁ বলতে তেড়ে পড়লো নেহা। পা হরকে বিছানায় পড়েছে নিখিল। নেহা বিছানায় উঠে নিখিলের উপর চড়াও হয়। কলা চেপে ধরে বলে, নিজের বউকে অন্যের কাছে দিয়ে আসবি তুই? নেহা চুলগুলো খুলে পড়েছে নিখিলের মুখে। নিখিল
আঙুল উঁচিয়ে বলল, আমার উপর থেকে সর নেহা, তুই তোকারি করবি না একদম। আমি তোর থেকে বড়, ভুলে যাবি না। 100 বার ভুলে যাব। ঘরের ভেতর এত সম্মান দিতে পারবো না আমি। সবার সামনে আপনাকে সম্মান দিতে দিতে মাথায় তুলে ফেলবো, কিন্তু এখন পারবো না। আপনি একটা বদলোক। আমাকে অন্য কারোর কাছে দিয়ে আপনি আপনার ওই শাকচুন্নি মার্কা গার্লফ্রেন্ডের কাছে যাবেন? মেরে রেখে দেবো দুটোকে। নিখিল নেহাকে নিজের উপর থেকে সরিয়ে এবার নেহার উপর আধা শোয়া হয়ে শুয়ে পড়ল। নেহা এবার একদম শান্ত, নদীর মতো হয়ে গেল। নিখিল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এবার বল, কি বলছিলি? তুই নিজেই তো বললি তুই অন্য কাউকে ভালোবাসিস, তার কাছেই তো থাকতে চাইবি, এটা স্বাভাবিক। কেন শুনতে পাননি আপনি? আর আমি বললেই আপনাকে কেন সব কথা শুনতে হবে? ভালো কথা তো জীবনে শোনেন না। কাকে ভালোবাসেন তার নাম বলুন, আমি নিজে গিয়ে রেখে আসবো আপনাকে তার কাছে। নিখিল এবার নেহার ঘাড়ের উপর কামড় বসায়। নেহা ছটফট করে ওঠে নিজেকে ছাড়ানোর জন্য। এবার নিচ থেকে সরে পড়ে নিখিল। নেহা একটা বালিশ ছুঁড়ে মারে নিখিলের দিকে। রেগে বলে ওঠে, আপনাকেও আমি কামড়ে দেব বলে দিলাম। ঠিক আছে দে, তবে আমি যেখানে দিয়েছি সেখানে দিতে পারলে আমার কোনো সমস্যা নাই। অসম্ভব। নিখিল সদ্য গোসল ছেড়ে এসেছে। নেহা সুযোগ বুঝে নিখিলের ফোন ঘেটে ঘুটে দেখছে। বাড়ি থেকে ফোন এসেছিল সে সুবাদে ফোন আর লক হয়নি। গ্যালারিতে একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে কোনো মেয়ের ছবি আছে কিনা। একটা ফোল্ডারে লক করে দেখে নেহা ব্রুকুটি করলো। আবার ফোল্ডারের নাম দেখো, কি প্রেম প্রেম, মাই লাভ। নেহার হাত থেকে হঠাৎ ফোন ছিনিয়ে নিল নিখিল। আপনার মাই লাভটা আবার কে? লকটা একটু খুলে দেন দেখি। নিখিল সত্যি বা ক্লান্ত আর মেয়েটাকে দেখে। সারাদিন ঘুমিয়ে এখন বকবক করছে। নেহা, একদম বাড়াবাড়ি করবি না। সব সময় দুষ্টুমি কিন্তু মেনে নিব না আমি। বড় হচ্ছিস না তুই, সব কিছুতে এত কৌতূহল কিন্তু ভালো না। সময় হলে সব জানতে পারবি। নেহা ফ্যালফ্যাল নয়নে তাকালো। সত্যি মনে হয় বাড়াবাড়ি করে ফেলেছে আজ। নেহার মন খারাপ হলো। সামান্য ফোল্ডারে তো দেখতে চেয়েছে, না করলে তো হতো। নেহা নিজের মনকে ধমকায় কয়দিন যাবৎ, বেশি লাফালাফি করছে। নেহা ছোট করে বলে, সরি। নিখিল কিছুক্ষণ নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা হাসি দিয়ে বলে, ঘুমান আপনি, আমি ঘুম আসলে ঘুমাবো। নেহা আবার নিজের ফোনের দিকে নজর দিল। হেডফোন গুঁজে দেয় কানে, লাইট অফ করে দেয় নিচ থেকে। সত্যি বলতে নেহার ভীষণ মন খারাপ হয়েছে। কি আছে এমন মোবাইল একটু ধরেছে বলে কথা শুনিয়ে দেবে, আর ধরবে না নেহা মানুষের মোবাইল। নেহা খেয়ালও নেই নিখিলের দিকে। নিখিল এখনো চুপচাপ দেখছে নেহাকে। নিজের করা ব্যবহারে নিজেই গিল্টি ফিল করছে। নেহা যে মন খারাপ করেছে তা বুঝতে বাকি নেই তার। কিন্তু নেহা একবারের জন্য প্রকাশ করলো না। কিন্তু কেন? পরীক্ষা দেওয়ার পর যত দিন কেটেছে ততদিন নেহা ভীষণ খুশি ছিল। নিখিলের সাথে নিজ থেকে কথা বলতো, দুষ্টুমি করতো, বকা দিলে ওসব গায়ে মাখাতো না, কখনো তো সরি বলতো না। এখন কেন বললো? মেয়েটা আবার নিজেকে লুকিয়ে রাখা শুরু করবে না তো? আটকে উঠলো নিখিলের প্রেমিক সত্তা। নেহা ততক্ষণে চোখ বুজে ফেলেছে নিজের। নিখিল শুধু তাকিয়ে রইল। ঘুম উবে গেছে তার। হৃদয়ে কেমন অদৃশ্য দহনে পুরাচ্ছে তাকে। কেন জানো কোনো শব্দ বের হলো না কণ্ঠনালী থেকে। সকালে ঘুম দেরিতে ভাঙলো নিখিলের। নেহাকে পাশে না দেখে ঘড়িতে সময় দেখলো 9:30 বাজে। নিখিল ফ্রেশ হয়ে বের হতে দেখলো সবগুলোতে মিলে চা খেতে খেতে হাসাহাসি করছে। নেহাকে হাসতে দেখে নিখিলের অশান্ত মন কিছুটা শান্ত হলো যেন। সবাই মিলে ঘুরতে বের হলো। সবুজ ঘেরা আঁকাবাঁকা রাস্তা গাইড সাথে নিল তারা। ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে সবাই। রাতের খাবার খেতে যাবে পাশে একটা হোটেলে। ওখানে কার খাবার দেখে নাকি সাব্বিরের ভীষণ খাওয়ার ইচ্ছে জেগেছে। রাতের বেলা রিসোর্টের আশপাশ ঘুরে দেখছিল নেহা। হঠাৎ কেউ একজন ওর হাত চেপে ধরে হঠাৎ নেহা ভয় ছিটকে দূরে সরে যায়। একজন অত্যাধিক সুদর্শন ছেলে, অনেকটা নিখিলের মতোই লম্বা চওড়া। ছেলেটার পাশে আরো একটি ছেলে দাঁড়িয়ে, তার হাতে কিছু ফাইল। পাশে থাকা ছেলেটি ধীর কণ্ঠে বলল, ও কি সত্যি এখানে ছিল নাকি আমি ভুল দেখলাম সিফাত? না স্যার, ওটা নেহা ম্যামই ছিল। এখানে কার সাথে এসেছে? চৌধুরী পরিবারের সবাই এসেছে নাকি? সিফাত নামক ছেলেটির সাথে নেহাকে অনুসরণ করলো সুদর্শন যুবকটি। নেহা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। এক ছুটে গিয়ে পড়লো নিখিলের বুকে। নিখিল ফোনে কথা বলা অবস্থায় ছিল। নেহাকে হাঁপাতে দেখে ফোন রেখে নেহার গালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভয় পেয়েছিস? অতিরিক্ত ভয়ে নেহা কথা বলতে পারলো না, কিন্তু নিখিলের থেকে দূরে সরে পেছনে গিয়ে দাঁড়ালো। তোতলানো সুরে বলল, আসলে সরি নিখিল ভাই, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই ছুটে এসে আপনার উপর পড়ে গিয়েছিলাম। ব্যথা পাননি তো আপনি? কি বলছিস এসব?
তুই ধরলে আমি ব্যথা কেন পাবো? এমন করছিস কেন? বল আমাকে, কি দেখে ভয় পেয়েছিস? মিহির চলে আসলো ওখানে, পরপর বাকিরা। মিহির অবাক কণ্ঠে বলল, শাহিন, ইসরাক খান এখানে? নিখিল যেন ভয়ানক কোনো কিছু শুনে ফেলেছে। নিখিল নেয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। রিসর্টের চকচকে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটিকে। নিখিল আর সাহিল নামক অগত্যা ব্যক্তির দৃষ্টি বিনিময় হলো, যেন ভয়ানক কোনো তাণ্ডব লীলার আভাস দিচ্ছে তাদের চোখজোড়া। নেহা নিখিলের পেছন থেকে উঁকি দিয়ে দেখলো ছেলেটিকে। সাহিল রাগে ফুসফুস করতে লাগলো। সাহিলকে রাখতে দেখে সিফাত আশ্বস্ত সুরে বলল, হ্যাঁ স্যার, আপনি তো ম্যামকে ভালো করে চিনেন। যা ভাবছেন ভুল স্যার। নিখিল মেহমদ চৌধুরী তো নিহা ম্যামের কাজিন, ভাই হিসাবে আগলে ধরেছিল। তাই যেন হয় সিফাত, না হয় আমি দুনিয়া থেকে সরিয়ে দেব ওই নিখিলকে। নেহার দিকে হাত বাড়ালে ওই হাত কেটে নিব, আমি শিয়াল কুকুরে খাইয়ে দিব। কিন্তু স্যার, ম্যাম তো ভয় পেয়েছে আপনাকে। ভালোবাসা দিয়ে ভয় কাটিয়ে দিব আমি। এখন এখান থেকে চলো। জান পাখিটাকে বেশি ভয় দেখানো উচিত হবে না। ইউনো না, কতটা অসুস্থ ব্রেনে একদম প্রেশার যাতে না পড়ে ওর। গার্ডদের বলে দিবে পাহারা দিতে। আমার প্রাণ ভ্রমর এখানে আছে।